নমস্কার, শান্তিবার্তা চ্যানেলের প্রত্যেকটি দর্শককে জানাই অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলকে আরও বেশি বেশি করে মানুষের সামনে নিয়ে যাওয়ার জন্য, তুলে ধরার জন্য। বন্ধুরা, আজকে বৈদিক অ্যাস্ট্রোলজির একটি বিশেষ আলোচনা আজকে করব এবং এই আলোচনার মধ্যে যে বিভিন্ন গ্রহ, মানুষের জীবনে যে বিভিন্ন গ্রহের যে প্রভাব, সেই সম্পর্কে আলোচনা করব এবং গ্রহগুলির যে লর্ড, সেগুলো কিভাবে আমরা তাদেরকে সন্তুষ্ট করে কিভাবে জীবনে ভালো প্রভাব পেতে পারি, এই সম্পর্কে আলোচনা সংক্ষেপে করব। একটু ধৈর্য ধরে বন্ধুরা শুনবেন। এই আলোচনা কিন্তু খুবই ইউনিক হতে চলেছে। আপনারা বহু অ্যাস্ট্রোলজির চ্যানেলের আলোচনা নিশ্চয়ই শুনেছেন। আশা করি আপনাদের ভীষণভাবে সেগুলো ভালোও লাগে। আজকের আলোচনাটা একটু মন দিয়ে শুনুন, আশা করব আপনাদের ভালো লাগবে। দেখুন, একটি জন্মকুণ্ডলীর অনেক কোটি দিক দেখে তারপর বিবেচনা করা যায় যে একজন জাতকের জীবন কিভাবে চলবে, একজন জাতক সারা জীবন কিভাবে চলবে। এবং সেখানে দেখবেন কালপুরুষের যে জন্মকুণ্ডলী আছে, সেখানে 12টা ঘরের কথা বলা আছে। 12টা ঘরে 12টা ভাব সেখানে দেখানো আছে এবং সেই 12টা যে ভাব আছে, সেই ভাবগুলির মধ্যে প্রতিটা রাশি সেখানে কিন্তু দেওয়া আছে। 12টা ভাবে প্রতিটা ঘরের কিন্তু 12টা ঘরের নির্দিষ্ট করে রাশি দেওয়া আছে। আর কোনো জাতকের কোনটা চন্দ্র রাশি হবে, কোনটা লগ্ন রাশি হবে, সেটা আমরা আলোচনা করেছি। দেখবেন বৈদিক অ্যাস্ট্রোলজির যেটা প্রথম এপিসোড, সেখানেই দেওয়া আছে। সেটা একটু দয়া করে প্রত্যেকে দেখে নেবেন। এবং সেখানে আরও একটি বিষয়, খুবই উল্লেখযোগ্য বিষয়, সেটা হচ্ছে এই প্রতিটা রাশির ঘরে কিন্তু 3টি করে নক্ষত্রের কথা বলা আছে। তো আজকে যে আলোচনাটা করবে, যে নবগ্রহ, নবগ্রহ মানে হচ্ছে ধরুন বৃহস্পতি, শুক্র, চন্দ্র, সূর্য, মঙ্গল, বুধ, শনি, রাহু এবং কেতু। রাহু কেতু কিন্তু কোনো গ্রহ নয়। এই রাহু কেতু হচ্ছে ছায়া গ্রহ। আর বাকি যে 7টা গ্রহ আছে সেগুলি হচ্ছে গ্রহ। আর জন্মকুণ্ডলিতে দেখবেন যে 12টি ঘরের কথা বলা আছে, কালপুরুষের যে জন্মকুণ্ডলী, সেই অনুযায়ী সেই 12টি ঘরের কিন্তু দেখবেন সূর্য এবং চন্দ্রের হচ্ছে একটি করে ঘরের অধিপতি, মানে একটি করে রাশির অধিপতি। আর বাকি সমস্ত গ্রহ তারা 2টি করে ঘর পেয়েছে, 2টি করে ঘরের অধিপতি। এই যে 12টা ঘর আর কি, 12টা ঘরের মধ্যে 2টি ঘর হচ্ছে শুধুমাত্র চন্দ্র অধিপতি এবং সূর্য অধিপতি, একটি করে। আর বাকি যে ঘরগুলি আছে, মানে 10টি ঘর, বাকি 10টি ঘর কিন্তু প্রত্যেকটা গ্রহ, রাহুকেতু বাদ দিয়ে বাকি যে গ্রহগুলি আছে, প্রত্যেকটা গ্রহ 2টি করে ঘরের অধিপতি। এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই জায়গাটা আমাদেরকে প্রথমেই বুঝতে হবে। আর কি বুঝতে হবে, সেটা হচ্ছে জন্মকুণ্ডলীর কোনো জাতক যখন জন্মাচ্ছে, সে যে সময়টা জন্মাচ্ছে, যে স্থানে জন্মাচ্ছে, এই যে টাইমিংটা, সেই সময়টা কিন্তু আমাদেরকে খুব ভালো করে বিচার বিশ্লেষণ করে জাতকের নামে দেখবেন পঞ্চাঙ্গ বেরোবে। পঞ্চাঙ্গ মানে হচ্ছে কোন নক্ষত্রে জাতকের জন্ম হচ্ছে, জাতকের
কোন বারে জন্ম হচ্ছে, হ্যাঁ, যে সপ্তাহের যে 7টা বার, 7টা বারের মধ্যে কোন বারে জন্মাচ্ছে, তাহলে জন্ম নক্ষত্র, জন্মবার, হ্যাঁ, তারপরে হচ্ছে কোন যোগে জাতক জন্মাচ্ছে, হ্যাঁ, 27টা যোগ আছে, আর কোন করণে জাতক জন্মাচ্ছে, 11টা করণ আছে। এই যে 5টা 4টি দিক, এর সঙ্গে আরেকটা হচ্ছে কোন তিথিতে জাতক জন্মাচ্ছে, মানে পঞ্চম অঙ্গের একটি, এটাও জানতে হবে। এই সবই দেখবেন আগের 3টে এপিসোডে দেওয়া আছে। 27টি যোগ সম্পর্কে আলোচনা করা আছে, 11টি করণ সম্পর্কে আলোচনা করা আছে, গ্রহ যে নক্ষত্রের মধ্যে আছে সেই 27টি নক্ষত্রের আলোচনা সেটাও দেওয়া আছে, জন্ম লগ্ন কাকে বলে, জন্ম রাশি কাকে বলে, সেগুলোও আলোচনা করা আছে। দেখবেন গত 3টে এপিসোডে বেদিক অ্যাস্ট্রোলজি যে 3টে এপিসোড আছে সেখানে একটু ধৈর্য ধরে শুনবেন, তাহলে বুঝতে পারবেন। আজকে যে আলোচনাটা করব এটা কিন্তু বহু জন্মকুণ্ডলী বিশ্লেষণ করে তারপর সিদ্ধান্ত নেওয়া হয়েছে, দিয়ে আজকের এই আলোচনাটা করা হচ্ছে। এখানে আশা করি দেখবেন অনেক কিছু নতুন নতুন তথ্য আপনারা পাবেন। বিষয়টা হচ্ছে এই যে আমরা বলি জ্যোতি, যে গ্রহের যে জ্যোতি হয়েছে, 2টি গ্রহের জ্যোতি হতে পারে, 3টি গ্রহের জ্যোতি হতে পারে, মানে হয়তো একটা ভাবে বা একটা রাশিতে হয়তো 3টি গ্রহ একসঙ্গে বসে আছে, বা দেখা গেল একটা রাশির একটা ঘরের মধ্যে 2টি গ্রহ একসঙ্গে বসে আছে। এইটা দেখে আমরা অনেক জ্যোতিষী মানুষকে ভুল বোঝাই, এটা আছে, মানুষকে ভয় দেখাই, কিন্তু আদপে ব্যাপারটা কিন্তু সেইভাবে ভাবলে হবে না। জ্যোতি সবসময় ওইভাবে একটা ঘরে বসে থাকলেই যে জ্যোতি হবে সেটা কিন্তু নয়। এটা প্রথম আলোচনার আজকে বিষয়। সেটা হচ্ছে জ্যোতি একদম সুস্পষ্টভাবে কখন কার্যকর হবে, ফলাফল বেশি দেবে, সেটা হচ্ছে যদি একটা নক্ষত্রে বসে থাকে। দেখবেন একটা ঘরের মধ্যে 3টে নক্ষত্র আছে, হিসেব করে দেখবেন একটা রাশিতে 3টে নক্ষত্র আছে, তাহলে দেখতে হবে যে সেই জ্যোতিটা, ধরুন কোনো একটা জ্যোতি মানে কোনো 2টি গ্রহ যখন এক জায়গায় বসে আছে, তখন সে দেখতে হবে যে সেই 2টি গ্রহ কোনো একটি নক্ষত্রে বসে আছে কিনা। এটা অনেক সময় খুবই গুরুত্বপূর্ণ। শুধুমাত্র একটি ঘরে বসে থাকলে সব সময় জ্যোতির যে ফলাফল সেটা কিন্তু পাওয়া যাবে না। আচ্ছা, তারপরে কি, তারপরে বিষয়টা হচ্ছে এই যে দৃষ্টি, আমরা অনেক সময় বলছি যে দৃষ্টি, শরীর দৃষ্টি খারাপ, অনেক সময় আমরা বলছি যে জন্মকুণ্ডলীর 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘর, 2 নম্বর ঘর, এই সমস্ত ঘরগুলিতে যে সমস্ত গ্রহরা আছে তারা জাতককে কষ্ট দেবে। এই সব বিষয়ে আমরা অনেক সময় আলোচনা, যারা অ্যাকচুয়ালি ব্যবসায়িক উদ্দেশ্যে অ্যাস্ট্রোলজিকে ব্যবহার করেন তারা মানুষকে এই সমস্ত বলে ভয় দেখায়। এটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয়। শুধু একটা ওই রকম ক্ষেত্র দেখলে হবে না, যে 12টি ভাবের মধ্যে জাতকের লগ্ন অনুযায়ী যে 6 নম্বর ঘর, 8 নম্বর ঘর, 12 নম্বর ঘর, 2 নম্বর ঘর, এই সমস্ত গ্রহে এই সমস্ত ঘরে যে সমস্ত গ্রহরা আছে তারা খারাপ ফল দেবে, জাতককে কষ্ট দেবে, জাতকের বিভিন্ন দুর্দশার কারণ হবে, সেটা কিন্তু সব ক্ষেত্রে সঠিক নয়। এইটা ভালো করে একটুখানি চিন্তা করতে হবে। মানে 6 নম্বর ঘর মানেই খারাপ ঘর, 8 নম্বর ঘর মানেই খারাপ ঘর, 12 নম্বর ঘর মানেই সেটা তো ব্যয়ের ঘর, খারাপ ঘর। হ্যাঁ, এইটা কিন্তু ভাবলে সবসময় হবে না। অনেক কিছু ফ্যাক্টর আছে, যেমন ব্যাপারটা হচ্ছে
এবার আসি গ্রহের বিষয়। যেমন গ্রহ আমরা যেটা দেখতে পাই বেদিক অ্যাস্ট্রোলজিতে, যেখানে পরাশর এবং জৈমিনী যে গবেষণা লব্ধ তাদের যে মূল্যবান তথ্যগুলি দিয়ে গেছেন বৈদিক জ্যোতিষে, সেখানে কতগুলি বিষয় তুলে ধরা হয়েছে গ্রহগুলির বিষয়ে। সেটা হচ্ছে, দেখুন, জন্মকুণ্ডলিতে দু ধরনের গ্রহ থাকে। যেমন হচ্ছে শুভ গ্রহ আর হচ্ছে ক্রূর গ্রহ বা হচ্ছে অশুভ গ্রহ। এইবার শুভ গ্রহ সবসময় যেমন আমরা দেখি হচ্ছে শুক্র এবং বৃহস্পতি, এই দুটোকে মোটামুটি সবসময় শুভ বলা হয়ে থাকে, শুভ গ্রহ বলা হয়ে থাকে। আর বাকি গ্রহগুলোকে কম বেশি ক্রূর গ্রহ, তারপরে হিংস্র গ্রহ অনেকে বলে থাকেন। অনেকে বলে থাকেন যে বাকি যে এই যে গ্রহগুলি এরা খুব উগ্র গ্রহ, খুব হচ্ছে এরা জাতককে খুব কষ্ট দেয়, এই সব বলা আছে। মানে এইটা জ্যোতিষীরা ভুল ব্যাখ্যা দেয়, এইসব কিন্তু নয়। যেমন অনেকে শনি গ্রহের নাম করে বহু রকম ব্যবসা করে নেয়। শনি গ্রহ, রাহু গ্রহ, রাহু আসলে ছায়া গ্রহ, কেতু, রাহু কেতু শনি, তারপরে মঙ্গল দোষ বলা হয়ে থাকে। মঙ্গল দোষ আছে, মঙ্গল দোষ থাকলে এই অমুক 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 হবে, তারপরে কি হবে, সেগুলোকে উপায় করতে হবে, সেগুলো রেমেডি নিতে হবে, এসব অনেক কিছু অপপ্রচার কিন্তু দেওয়া হয়। হ্যাঁ, খারাপ ফল দেয়, কিন্তু যতটা প্রচার হয়, যতটা প্রচার করা হয়, জ্যোতিষীরা নিজেদের স্বার্থে যতটা প্রচার করেন ততটা কিন্তু নয়, এটা বুঝতে হবে। আসলে ব্যাপারটা হচ্ছে গ্রহগুলি, প্রত্যেকটা গ্রহের নিজস্ব কারকতা আছে, প্রত্যেকটা গ্রহের। যেমন এবার আস্তে আস্তে আসি, শনি দিয়ে শুরু করি। ধরুন শনির যে প্রভাব, এই নিয়ে তো বহু মানুষ একটা ভীত সন্ত্রস্ত হয়ে থাকেন। তো প্রথমে শনি দিয়ে শুরু করি। শনি গ্রহকে অনেকে বলে থাকেন যে শনি হচ্ছে সাপ, মানে অভিশাপ। এটা নয়, এটা সম্পূর্ণ ব্যবসায়িক স্বার্থে এই ধরনের অপপ্রচার করা হয়। বলা হয় শনি, রাহু, কেতু এইগুলো হচ্ছে কম বেশি অভিশাপ, কিন্তু সেটা নয়। শনি হচ্ছে কাজের কারক, কর্মের কারক। কর্ম মানে শুধুমাত্র জীবিকা নয়, কর্ম মানে একটি মানুষের সারা জীবনের যে কাজকর্ম, কাজ, ওয়ার্ক, সেই কর্মের কারক হচ্ছে শনি। ন্যায়ের কারক হচ্ছে শনি, শনিদেব। আপনার মনের যে শক্তি, ইনার পাওয়ার, সেটারও অনেক ক্ষেত্রে শনি শক্তি যোগায়। রাহু অনেক ক্ষেত্রে শক্তি যোগায়। এটা কিন্তু বুঝতে হবে, রাহু কিন্তু সবসময় খারাপ নয়। মনের যে শক্তি, অনেক সময় আপনি হয়তো প্রতিকূল পরিবেশে পড়ে গেলেন, সেক্ষেত্রে রাহু আপনাকে শক্তি যোগাতে পারে মনের মধ্যে, ইনার পাওয়ার। কেতু, এবার কেতুর কথা আসি। কেতুর ক্ষেত্রে অনেকে বহু রকম প্রচার করে। কেতু আমাদের জীবনে অনিষ্ট আনবে, কেতু কাট করে দেবে, সম্পর্কের বিচ্ছেদ ঘটাবে, কেতু হয়তো দুর্ঘটনা ঘটাতে পারে, এসব অনেক রকম প্রচার আছে। কিন্তু যতটা প্রচার আছে, ভালো করে বুঝবেন আমার আলোচনার দিকটা, যতটা প্রচার আছে আসলে ততটা কিন্তু নয়। কেন নয়? কারণ দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনার জন্মকুণ্ডলিতে শুধুমাত্র তো একটি গ্রহের প্রভাব নেই, অনেক কোটি গ্রহ আছে, গ্রহগুলির অবস্থান আছে, নক্ষত্র আছে, এই ব্যাপারগুলো বুঝতে হবে। শুধুমাত্র কেতু একটা ঘরে থাকলো আর আমি প্রেডিকশন করে দিলাম মানুষকে, আপনাকে হয়তো কেউ ভয় দেখিয়ে দিল, আপনি একদম ভয় পেয়ে গেলেন, ব্যাপারটা সেরকম নয়। কেতু হচ্ছে ছোট ছোট জিনিসের কারক। যেমন এই যে ছুঁচ নিয়ে আমরা কাজ করি, সেলাই করি,
এই ছুঁচের কারক হচ্ছে কেতু, এইরকম। তারপরে কাঁচি, এই যে কাঁচি দিয়ে কাট করা হয় সেটার কারক হচ্ছে কেতু, এরকম। কিন্তু কেতু মানেই খারাপ নয়। কেতু আবার হচ্ছে মনের মধ্যে যে এই যে মুনি ঋষিদের যে তারা যে উপাসনা করতেন, উপাসনার জন্য যে মনের যে ধৈর্য, সেই ধৈর্যটাও কিন্তু অনেক সময় কেতু কিন্তু মনের মধ্যে আনে, বৈরাগ্য আনে। এবার বৈরাগ্য আনে মানেই যে সব সময় আপনার স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক বিচ্ছেদ হয়ে যাবে সেটা কিন্তু নয়, বা হয়তো কেউ কাউকে ভালোবাসেন সেই সম্পর্কে বিচ্ছেদ হয়ে যাবে সেটা কিন্তু সব সময় নয়, এটা বুঝতে হবে। আরও অনেক কিছু আছে, আসলে এই আলোচনাটা তো সামগ্রিক একটা আলোচনা করছি, সেই জন্য একটু সংক্ষেপে করতে হচ্ছে। কেতু দিয়ে আরও অনেক কিছু বলা যায়। তো কাজেই শনি রাহু কেতু কোনো ঘরে থাকলেই যে আপনার সেটা ভয়ের বিষয় সেটা একদমই নয়। কারো কথা আছে এবং এরা যে সবসময় আপনার জীবনকে দুর্বিষহ করে তুলবে সেটাও নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই আপনার জীবনে উন্নতির ক্ষেত্রে একটা বিরাট অংশ এদের প্রভাব আছে। এই শনি রাহু কেতু এরা আপনার জীবনে উন্নতিতেও অনেকটা 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 কাজ করে, এটা বুঝতে হবে। আচ্ছা, এবার আসি মঙ্গল। মঙ্গলকে বলা হয়ে থাকে অ্যাকচুয়ালি সেনাপতি। মঙ্গল হচ্ছে সেনাপতি। আপনার মনের যে এনার্জি, আপনার দেহের যে যে ক্ষমতা, পাওয়ার, এটা কিন্তু মঙ্গল যোগায়। হ্যাঁ, আর হচ্ছে মঙ্গল আবার আমাদের শরীরের বিষয়ে কিন্তু অনেক কিছু এই গ্রহের ওপর কিন্তু দেখা হয়। যেমন মঙ্গল হচ্ছে লিভার, লিভারের যে ডাইজেস্টিভ ক্ষমতা বা লিভারের যে আমার পাচন ক্ষমতা, সেটা কিন্তু মঙ্গলের সঙ্গে মঙ্গল গ্রহের প্রভাব কিন্তু আছে এটা। তারপরে শনি হচ্ছে আমাদের যে দামনা বা পা, পা বোঝায়, পায়ের যে কর্মক্ষমতা সেটাকে শনিও অনেক সময় বোঝায়। রাহু হচ্ছে আমাদের মন, মনের যে চিন্তা ভাবনা সেটাকে অনেক সময় রাহু প্রভাব থাকে। আচ্ছা, এবার হচ্ছে মঙ্গলের কথা আছে। মঙ্গল ওই যে বললাম লিভারের কর্মক্ষমতা, আপনার পেটের যে গ্যাস্ট্রিক বা এইগুলো কিন্তু অনেক সময় মঙ্গলের প্রভাবে থাকে। আচ্ছা, এবং ওই যে বললাম এনার্জি, আপনার শরীরে এবং মনের যে এনার্জি সেটা কিন্তু মঙ্গল বোঝায়। কাজেই মঙ্গল কিন্তু খারাপ নয়, এটা বুঝতে হবে। আর কালপুরুষের জন্মকুণ্ডলিতে মঙ্গল হচ্ছে মেষ রাশির যে অধিপতি, আর দেখবেন বৃশ্চিক রাশির অধিপতি হচ্ছে মঙ্গল, আর শনি হচ্ছে মকর রাশির অধিপতি, আর কুম্ভ রাশির অধিপতি হচ্ছে শনি। কালপুরুষের জন্মকুণ্ডলী যখন আপনারা দেখবেন তখন বুঝতে পারবেন। আচ্ছা, এইবার আসি। আচ্ছা, আরেকটা কথা, যেমন হচ্ছে রাহু এবং কেতুর কিন্তু নির্দিষ্ট কোনো ঘর নেই, বা এরা কোনো ঘরের অধিপতিও নয়, এটা ভালো করে জেনে রাখবেন। আচ্ছা, এবার আসি বুধ। বুধ গ্রহকে অনেক সময় বলা হয়ে থাকে, অনেকে বলেন যে বুধ গ্রহ হচ্ছে কি বলে মানে নপুংসক গ্রহ, কিন্তু এইটা অপপ্রচার। বুধ অ্যাকচুয়ালি হচ্ছে স্কিল, আপনার দক্ষতা, আপনার হচ্ছে মনের যে হচ্ছে আপনার ব্রেনের যে দক্ষতা, চিন্তা শক্তি, সেটা কিন্তু বুধ আপনাকে যোগায়। হ্যাঁ, আপনার যে কর্মক্ষমতার মধ্যে যে স্কিলটা যা বা হয়তো যে দক্ষতাটা, সেটাকে বুধ কিন্তু বোঝায়। আর হচ্ছে বুধ কি বোঝায়? আপনার কথা বলার ক্ষমতা, কমিউনিকেশনের ক্ষমতা, যে এই যে আপনি কমিউনিকেট করছেন, মানুষের সঙ্গে কথোপকথন করছেন, সেইটা কিন্তু বোঝায় বুধের প্রভাবে। বুধ হচ্ছে দুটো রাশির অধিপতি। জন্ম যে ছক দেখবেন সেখানে কালপুরুষের জন্ম রাশির যে 12টা রাশি আছে, সেখানে বুধ কিন্তু দুটো রাশির অধিপতি। একটা হচ্ছে মিথুন রাশির অধিপতি হচ্ছে বুধ, আর হচ্ছে কন্যা রাশির অধিপতি হচ্ছে বুধ। কাজেই বুধ গ্রহ আপনার যে ঘরে বসবে সেই ঘর যে আপনাকে জীবনে ক্ষতি করবে
বা আপনার জীবনে ভয়ঙ্কর পরিণতি আনবে এমনটা কিন্তু নয়। অ্যাকচুয়ালি কোনো গ্রহই কিন্তু এটা নয় যে আপনার কোনো জন্মকুণ্ডলী কোনো ঘরে বসলেই যে সেই ঘরের আপনার ক্ষতি করবে, আপনার জীবনটা ভয়াবহ দুর্বিষহ করে তুলবে, সেটা নয়। এটা অ্যাকচুয়ালি অনেক ক্ষেত্রে করে কি, জ্যোতিষীরা ভয় দেখায়, অর্থ উপার্জনের জন্য ভয় দেখায়। সঠিক প্রেডিকশন ম্যাক্সিমাম জ্যোতিষী সাধারণ মানুষকে বলে না। তো তাহলে কী হবে, তাদের ব্যবসা হবে না, এইসব ব্যাপার আর কি। আচ্ছা, তাহলে বুধ গেল। আচ্ছা, এইবার হচ্ছে চন্দ্র। চন্দ্র হচ্ছে মন, এই যে আমাদের মাইন্ড, মনের কারক হচ্ছে চন্দ্র। আর এই চন্দ্র একটি মাত্র রাশির অধিপতি, সেটা হচ্ছে কর্কট রাশির অধিপতি। দেখবেন যে 12টা ঘর আছে, তার মধ্যে একটি রাশির অধিপতি হচ্ছে চন্দ্র। এইবার চন্দ্রের উথল পাথাল হচ্ছে জল। দেখবেন চন্দ্র আমাদের শরীরে দেখবেন প্রায় বলা হয়ে থাকে 75%ই জলের ভাগ বেশি আমাদের শরীরে। সেই জন্য চন্দ্রের প্রভাব কিন্তু আমাদের শরীরে খুব বেশি। চন্দ্রের যে প্রভাব দেখবেন আমাদের শরীরের মধ্যেও, যেহেতু জলের পরিমাণ বেশি থাকে, সেই জন্য চন্দ্রের প্রভাবে মনটা দেখবেন বেশি উথল পাথাল করে, যেহেতু জলের পরিমাণ বেশি। দেখবেন সমুদ্রে যেমন জোয়ার ভাটা হয় চন্দ্রের কারণে, চন্দ্রের প্রভাবে, তেমনি আমাদের মনেরও কিন্তু উথাল পাথাল হয় চন্দ্রের কারণে। এবার সেটা চন্দ্র হচ্ছে কর্কট রাশির অধিপতি, এবং চন্দ্র কোন ঘরে বসে আছে এটা দেখা হয় জন্মকুণ্ডলিতে। আর সেই অনুযায়ী মানুষের মন নিয়ন্ত্রিত হয়, মনের যে কন্ট্রোল সেইটা থাকে। আর মনের যে বিচলিত হওয়া বা মন চঞ্চল হওয়া বা মনের যে স্থিতিশীলতা, সেটা চন্দ্রের ওপরই নির্ভর করে বেশিরভাগ। এইবার আসি বৃহস্পতি এবং শুক্র। বৃহস্পতি এবং শুক্রকে বলা হয়ে থাকে গুরু। গ্রহগুলির মধ্যে গুরু বলা হয়ে থাকে বৃহস্পতি এবং শুক্র। গুরু হচ্ছে বৃহস্পতি, আর শুক্র কিন্তু হচ্ছে বলা হয়ে থাকে যে দৈত্য গুরু শুক্রাচার্য বা শুক্রকে বলা হয়ে থাকে, আর দেবগুরু বলা হয়ে থাকে বৃহস্পতি। সেগুলো তো আছে, পৌরাণিক কাহিনীতে আছে। তো জন্মকুণ্ডলিতে এদের ফাংশন কি? আসলে বৃহস্পতি এবং শুক্র এরা দুজনাই প্রায় বলা হয়ে থাকে বুদ্ধি, জ্ঞান, আমাদের কর্মক্ষমতা, আমাদের ধন সম্পদ লাভ, লক্ষ্মী লাভ, এসব বলা হয়ে থাকে। ঠিক আছে। আচ্ছা, বৃহস্পতি হচ্ছে বলা হয়ে থাকে জ্ঞানের কারক, জ্ঞান, বুদ্ধি, তারপরে হচ্ছে আমাদের যে যশ, ধন সম্পদ, তারপরে হচ্ছে একটা মানুষ কতটা যশ খ্যাতি অর্জন করতে পারবে, সেইটা কিন্তু বৃহস্পতি অনুযায়ী বোঝায়। আবার অন্যদিকে শুক্র অনুযায়ীও কিন্তু এই যে বুদ্ধি, চতুরতা, কতটা চাতুর্য আছে, তারপরে তার মধ্যে কতটা উপস্থিত বুদ্ধি আছে, চট করে অ্যাচিভ করতে পারবে, হ্যাঁ, তারপরে মৃত সঞ্জীবনী ক্ষমতা একমাত্র কিন্তু শুক্রের মধ্যে আছে। আর শুক্র হচ্ছে সন্তানের কারক। শুক্রাণু বলা হয় না, আমাদের যে পুরুষ মানুষের মধ্যে যে শুক্রাণু আছে তারও কারক হচ্ছে শুক্র। হ্যাঁ, এইটা বুঝতে হবে। তো কাজেই সন্তানের কারক হচ্ছে শুক্রদেব, এবং ধন, ঐশ্বর্য, মা লক্ষ্মী, এসবই কিন্তু শুক্রর যে কারক। আর হচ্ছে ধন সম্পদ, ঐশ্বর্য, এগুলোও কিন্তু শুক্রের মাধ্যমে দেখা হয়। কাজেই দুজন যে গুরুদেব বৃহস্পতি এবং শুক্র, দুজনও কিন্তু একে অপরের যে পজিশন সেই অনুযায়ী কিন্তু একে অপরে ফল দেয়, এবং এরা কিন্তু অ্যাকচুয়ালি এরা শুভ গ্রহ বলা হয়ে থাকে পরাশর এবং জৈমিনীর যে হিসাব সেই অনুযায়ী, এবং এরা সাধারণত খুব বেশি ক্ষতি করে না, এটা বলা হয়ে থাকে। এইবার আসি
সূর্যদেব। সূর্যদেব আসলে হচ্ছে আত্মকারক। এই যে আত্মা আমাদের শরীরের মধ্যে, শরীরটা তো একটা বাহ্যিক বিষয় এবং শরীরটা কিন্তু নষ্ট হয়ে যায়, জন্ম হয়ে যায়, মৃত্যুর সময় আমাদের এই শরীর কিন্তু নষ্ট হয়ে যায়, কিন্তু এই আত্মা কিন্তু নষ্ট হয় না। আত্মা কিন্তু অবিনশ্বর, কোনোদিন নষ্ট হয় না। এবং এই বলা হয়ে থাকে এই আত্মাই কিন্তু জন্ম জন্মান্তরে বারে বারে আসে, ফিরে আসে, আবার যদি তার মোক্ষ লাভ হয়ে যায় তারপর সে ভগবানের সঙ্গে মিশে যায়, ঈশ্বরের সঙ্গে মিশে যায়। খালি সেই আত্মার কারক হচ্ছে সূর্য। আর আমাদের যে ইগো, অনেক সময় ইগো, তারপরে নাম যশ খ্যাতি, তারপরে হচ্ছে মনের যে শক্তি, এনার্জি, ভালোবাসা, প্রেম, এগুলো প্রায় সবই কিন্তু এই সূর্যের ওপর নির্ভর করে। সূর্যের যে প্রভাব এগুলো দেখা হয়। তারপরে আরও অনেক কিছু আছে যেগুলো ধীরে 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 যখন আমরা পার্টিকুলার কোনো গ্রহ নিয়ে আলোচনা করব তখন আমরা আসব, ঠিক আছে? তো এইবার আসি, বিষয়টা হচ্ছে যে এই সূর্যেরও কিন্তু একটা রাশি আছে, হ্যাঁ, সেটা হচ্ছে সিংহ রাশি। সে একটা ঘর, একটা মাত্র ঘর, কালপুরুষের 12টা রাশির মধ্যে একটি মাত্র ঘরের অধিপতি হচ্ছে এই সূর্য। আর বৃহস্পতি হচ্ছে অধিপতি হচ্ছে দুটি ঘরের, একটা হচ্ছে মীন রাশির ঘরে আর একটা হচ্ছে ধনু রাশির। এই দুটি রাশির অধিপতি হচ্ছে বৃহস্পতি। আর শুক্র হচ্ছে দুটি রাশি অধিপতি, একটা হচ্ছে বৃষভ রাশি আর একটা হচ্ছে তুলা রাশি। শুক্রের দুটি ঘর। আর মঙ্গলের দুটি ঘর আগেই বলেছি, মেষ রাশি আর হচ্ছে বৃশ্চিক রাশি। তো এই হলো গ্রহের আলোচনা। কিন্তু বিষয়টা হচ্ছে দেখতে হবে আমাদের জন্মকুণ্ডলিতে যে গ্রহগুলি কোন নক্ষত্রে বসে আছে আর সেই নক্ষত্রের লর্ড কে, মানে সেই নক্ষত্রের অধিপতি কে, এইটা কিন্তু একটা বিশেষ ফ্যাক্টর। আর গ্রহগুলি কোন চরণে বসে আছে বা কোন পদে বসে আছে, দেখবেন যখন জন্মকুণ্ডলী দেখবেন সেখানে কিন্তু গ্রহগুলির যে নক্ষত্রে বসে আছে সেই নক্ষত্র তখন কোন পদে আছে বা কোন চরণে আছে সেটা লেখা থাকে। এটা বেদিক অ্যাস্ট্রোলজিতে বলা হয়ে থাকে, যদি কোনো জাতকের জন্মকুণ্ডলিতে দেখা যায় যে নক্ষত্রগুলির অবস্থান 3 এবং 4 চরণে আছে বা 3 এবং 4 পদে আছে বেশিরভাগ নক্ষত্র, তাহলে বুঝতে হবে সেই জাতক কিন্তু জীবনে খুব বেশি কষ্ট পাবে না এবং ভবিষ্যতে শেষ জীবনে যখন তার অন্তিম সময় তারপরে তার মোক্ষ লাভের সম্ভাবনা অনেক 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 বেশি যদি 3 এবং 4 পদ থাকে। আর যদি কোনো জাতকের নক্ষত্রগুলি 1 এবং 2 যে পদ বা চরণে বেশি থাকে, মানে বেশিরভাগ নক্ষত্র, তাহলে এটাকে বলা হয়েছে যে বেদিক অ্যাস্ট্রোলজিতে, তাহলে সেই জাতকের জীবনে কষ্ট কিন্তু বেশি হবে এবং সারা জীবন তাকে লড়াই করে বাঁচতে হবে এবং তার শেষ জীবনের পরে তার মোক্ষ লাভের সম্ভাবনা অনেক কম। এবং সেই জাতকের যে সোলটা কিন্তু বলা হচ্ছে যে 1 এবং 2 চরণে যদি বেশিরভাগ নক্ষত্রের অবস্থান হয় তাহলে তার সোলটা কিন্তু একদম নতুন সোল, মানে হয়তো একটা দুটো জন্ম তার হয়েছে এরকম। অ্যাকচুয়ালি আমাদের সোল বা আত্মার তো অসংখ্য জন্ম হতে পারে, ঠিক আছে? জন্ম মানে শুধুমাত্র যে আমাদের মনুষ্য জীবন সেটা কিন্তু নয়। এই জন্মান্তরটা কিন্তু ডিপেন্ড করে বা নির্ভর করে আমাদের প্রারব্ধের ওপর। প্রারব্ধ মানে হচ্ছে আমাদের পূর্বজন্ম বা তার আগের জন্মে আমরা যে কাজগুলো করেছি
হ্যাঁ, যে কার্মিক রিলেশন, সেই কার্মিক রিলেশনের উপর ডিপেন্ড করে পরবর্তী জন্মে তার জীবনটা কেমন যাবে, ভালো যাবে না খারাপ যাবে, সেটা ডিপেন্ড করে। আবার কোনো মানুষের জন্ম হবে কি না সেটাও ডিপেন্ড করে তার সেই জন্মের যে সমস্ত কাজকর্ম। আসলে বিষয়টা হচ্ছে, যেটা বোঝা যাচ্ছে সামগ্রিকভাবে, যে পরাশর এবং জৈমিনীর যে জ্যোতিষের আলোচনা, সেখানে যেটা বুঝতে পারা যাচ্ছে যে কর্মই হচ্ছে প্রধান একটা মূল বিষয়। কর্ম মানে শুধুমাত্র জীবিকা নয়, কর্ম মানে হচ্ছে আপনার সারা জীবনের আপনার বিভিন্ন ভালো কাজ বা খারাপ কাজ, পাপ পুণ্য, এটা বলাই ভালো। তো সেইটার ওপর ডিপেন্ড করবে পরবর্তী জীবনে বা পরবর্তীকালে আপনার মোক্ষ লাভ হবে কি না, বা পরবর্তীকালে আপনার যে জন্ম যদি হয় সেই জন্মটা আপনার ভালো হবে কি না, ভালোভাবে আপনি কাটাতে পারবেন কি না, এটা বেদিক অ্যাস্ট্রোলজির মাধ্যমে বলা হচ্ছে। এবার কতগুলি বিষয় একটুখানি বলে নিই, সেটা হচ্ছে রেমেডির বিষয়ে। দেখুন, জন্মকুণ্ডলিতে কোনো একটা বিষয় দেখে কোনো জাতকের খারাপ দিক, তার জীবনটা ভালো কি খারাপ যাবে সেটা কিন্তু বিচার করা যায় না। অনেক কটা দিক সেখানে বিচার করতে হয়। সেখানে দেখবেন D1 থেকে আরম্ভ করে D60, এই যে চার্টগুলি আছে সেই চার্টগুলি সেখানে ভালো করে দেখতে হয়। যেমন কোনো জাতক তার জীবনে জীবন জীবিকা কি হবে, মানে ফিটেস্ট বা সুইটেবল জীবন জীবিকা, মানে জীবিকা কি হতে পারে, সেটা কিন্তু দেখা হয়ে থাকে যে কোনো জাতক কোন দশায় জন্মাচ্ছে। মানে কোনো গ্রহের তো মানে 3টে করে, মানে 4টে করে দশা থাকে। যেমন ধরুন হয়তো মহাদশা, ভুক্তি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা, আর হচ্ছে সূক্ষ্ম দশা। এই যে দশাগুলি কিন্তু ডিপেন্ড করে যে কোনো জাতকের যে দশায় জন্ম, সেই দশার যে গ্রহ, সেই গ্রহটা লগ্নে কোথায় বসে আছে, আর D10 চার্টে কোন জায়গায় বসে আছে। D10 চার্ট এটা দেখা হয়। আর হচ্ছে উপচয় ভাব, মানে যেগুলো ওই যে বলছে 6, 8, 10, 6, 8, 12 আর 2, এইভাবে কোন কোন গ্রহ বসে আছে, শুভ গ্রহ আছে কিনা বা অশুভ গ্রহ আছে কিনা, এই সব দেখে বিচার করা হয় যে কোনো জাতক তার জীবনে তার জীবন জীবিকা কোন দিকে গেলে ভালো হবে, এটা দেখা হয়। আর সব থেকে একটা বিশেষ একটা বিষয় সেটা আমাদের মনে রাখতে হবে, সেটা হচ্ছে কোনো জাতকের যে লগ্ন, যেটা জন্মকুণ্ডলিতে দেখা যাচ্ছে, লগ্ন রাশি, সেই লগ্ন রাশির যে লর্ড, সেই লগ্ন রাশির বা লগ্নপতি বা লগ্নের অধিপতি, সেই অধিপতি তার লগ্নে, লগ্ন চার্টে এবং বিভিন্ন যে চার্টে কোথায় বসে আছে, কার সঙ্গে জুতি করেছে, কোন নক্ষত্রে বসে আছে, এইটা একটা বিশেষ দিক। এটার ওপর অনেক কিছু ডিপেন্ড করে, এবং সেই গ্রহের ওপর কোন কোন গ্রহের দৃষ্টি আছে, মানে লগ্নের যে অধিপতি, লগ্ন রাশির যে অধিপতি, সেই অধিপতির কথা আমি বলছি। মানে সেই জাতক যে নক্ষত্রে বসে আছে, সেই নক্ষত্রের যে অধিপতি, সেই লগ্ন রাশির যে অধিপতি, সেই যে দুজন অধিপতি, মানে সেই জন্ম নক্ষত্রের যে অধিপতি আর সেই লগ্ন রাশির যে অধিপতি, এই দুজন যে অধিপতি আছে, সেই অধিপতি কোথায় বসে আছে, সেই অধিপতির যে গ্রহ, সেই গ্রহ কোথায় বসে আছে, সেই গ্রহের ওপর কোন কোন গ্রহের দৃষ্টি আছে, এইগুলো একটা বিশেষ ফ্যাক্টর। এই গ্রহ নিয়ে আরও অনেক কিছু আলোচনা করা যায়, এবং যখন পার্টিকুলার কোনো গ্রহ নিয়ে এক এক করে আলোচনা করব তখন আমরা সে বিষয়ে ভালো করে বুঝতে পারবো। তবে একটা কথা পরিশেষে বলি, যে কোনো জন্মকুণ্ডলী একেবারে খারাপ হয় না, আবার কোনো জন্মকুণ্ডলী একেবারে ভালো হয় না।
এই হচ্ছে বিষয়। জন্মকুণ্ডলিতে গ্রহগুলির কি অবস্থান আছে, মানে গ্রহগুলি বক্রী আছে কিনা, গ্রহগুলি বলশালী আছে কিনা, নাকি মৃত অবস্থায় আছে, এইটাও একটা দেখতে হবে। বিশাল ফ্যাক্টর এগুলো। কাজেই একবার ছট করে দেখে কোনো জন্মকুণ্ডলিতে যখন কোনো জাতককে বলে দিয়ে ভয় দেখানো হয়, সেটা আসলে কি করা হয়, ব্যবসার কারণে করা হয়। সেটা খুবই খারাপ জিনিস। সেটা যারা যারা প্রকৃত জ্যোতিষ তারা সেটা করবেন না, আশা করি। আরেকটা কথা বলিনি একদম শেষে, সেটা হচ্ছে জন্মকুণ্ডলিতে যে দোষই থাকুক, যা কিছুই থাকুক, 3টে মন্ত্র আপনারা যদি অভ্যাস করতে পারেন বিশেষ বিষয়ে, যেমন ধরুন যদি জন্মকুণ্ডলিতে আপনার শনিদেবের প্রভাব খারাপ থাকে, তাহলে আপনাকে কিন্তু যে জপ করতে হবে, মন্ত্র জপ, সেটা কিন্তু মা কালীর যে পুজো সেটা করতে হতে পারে। আবার হনুমান চল্লিশা আপনাকে জপ করতে হতে পারে। বাবা গণেশের মন্ত্র আপনাকে জপ করতে হতে পারে। সেটা যে জ্যোতিষকে আপনি দেখাবেন সেই জ্যোতিষ আপনাকে বলে দেবে, ঠিক আছে। আচ্ছা, আর হচ্ছে যদি আপনার খুব বিপদ আপদ হয়, খুব বেশি জন্মকুণ্ডলিতে দেখা যায়, সেক্ষেত্রে আপনাকে মা দুর্গার মন্ত্র জপ করতে হতে পারে। সেটা আপনি জ্যোতিষকে ভালো করে জিজ্ঞেস করে নেবেন, আপনাকে বলবে মা দুর্গার যে মন্ত্র। আর হচ্ছে যদি আপনার অর্থনৈতিক অবস্থা খারাপ থাকে, খারাপের দিকে থাকে, আপনি কোনোভাবেই পেরে উঠছেন না, অনেক চেষ্টা করছেন কিন্তু অর্থনৈতিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, তাহলে আপনাকে শুক্রদেবকে খুশি রাখতে হবে। শুক্রদেব এবং সেটা হচ্ছে মা লক্ষ্মীর যে মন্ত্র, মহালক্ষ্মীর যে মন্ত্র, সেটা আপনাকে জপ করতে হতে পারে। ওং হ্রিং মহালক্ষ্মী দেবী নমঃ, ওং হ্রিং কমলে বাসিন্নেই নমঃ। আর মা দুর্গার মন্ত্র হচ্ছে ওং হ্রিং দুং দুর্গাওই নমঃ, ওং হ্রিং দুং দুর্গাওই নমঃ। আর যদি আপনার খুব শত্রু হয়ে থাকে, খুব বেশি বিভিন্ন শত্রু আপনাকে ঘিরে ধরছে, আপনাকে বিভিন্ন রকম অত্যাচার করছে, তাহলে এই মন্ত্র জপ করুন। ওং হ্রিং ধুম ধুম ধুমাবতী দেবী নমঃ, ওং হ্রিং ধুম ধুম ধুমাবতী দেবী নমঃ। এই মন্ত্র জপ করুন। আর একদম আরেকটা একদম পরিশেষে একটা কথা বলি, সেটা হচ্ছে যদি আপনার সংসারে স্বামী স্ত্রীর অশান্তি হয়, তাহলে এই মন্ত্রটা জপ করুন, আপনি ফল পাবেন। সেটা হচ্ছে ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ, ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। এটা শ্রীকৃষ্ণের মন্ত্র, বাসুদেবের মন্ত্র, বিষ্ণুদেবের মন্ত্র, নারায়ণের মন্ত্র, সব একসঙ্গে এটা কিন্তু হবে, ঠিক আছে। ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ। হ্যাঁ, এছাড়াও আরও অনেক মন্ত্র আছে। আপনি শিবের মন্ত্র জপ করতে পারেন, আপনি মা কালীর মন্ত্র জপ করতে পারেন, আবার সবগুলো মিলিয়ে একসঙ্গেও করতে পারেন। নবগ্রহকে সন্তুষ্ট রাখার মন্ত্র আছে। ওং অ্যাং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, ওং অ্যাং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে, ওং অ্যাং হ্রিং ক্লিং চামুণ্ডায় বিচ্ছে। এই মন্ত্রের মধ্যে সমস্ত প্রধান প্রধান দেবদেবী আছেন, যেমন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আছেন, সরস্বতী আছেন, মা লক্ষ্মী আছেন, মা কালী আছেন, চণ্ডী আছেন, মা দুর্গা আছেন, পার্বতী দেবী আছেন, এই মন্ত্রের মধ্যে আছে। এই হলো বিষয়। বন্ধুরা, প্রত্যেকে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। আর যদি কোনো প্রয়োজন হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, কিংবা দেখবেন আমাদের চ্যানেলের যে ডেসক্রিপশন, সেখানে মেল আইডি দেওয়া আছে, মেলে যোগাযোগ করুন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।